এখন তো এই নির্বাচনে দেখা গেল একটা দল 230টা পেয়ে গেছে, আর বাকি 70টা থাকলো। 70 দল তো বিভিন্ন দল থেকে পেয়ে গেল, সেটা আপনি কিভাবে ডিভাইডেড করবেন? বিরোধী দলটা কিভাবে নির্ধারণ হবে? ট্রেজারির বাইরে যারা তারা সকলেই বিরোধী দল। সকলে তো বিরোধী দল না। ট্রেজারির বাইরে থাকলে সকলে বিরোধী দল হবে কি করে? বিরোধী দলের একটা বিরোধী দল নিয়ে তো থাকতে হবে। হ্যাঁ, প্রধান বিরোধী দল। বাকি এইটা যে 50%, এইটা অনেক বেশি হয়ে যায়। এই না, এখানে ভুল করেছেন। মাননীয় সহসভাপতি বলেছেন সংসদে আসন সংখ্যার অনুপাতে বিরোধী দল থেকে সভাপতি করা হবে এবং সর্বোচ্চ 50%। কথাটা না, তিনি বলেছেন সর্বোচ্চ 50%। একটু মাইক্রোফোন দেন। চারটা কমিটি বিরোধী দলকে দেওয়ার পরে আবার 50% করলে তো 50% প্লাস 4টা হবে। আমার মনে হয় সব মিলিয়ে না, সহ লেখা আছে। ও আচ্ছা, সহ লেখা আছে, সহ তাহলে উনি হয়তো বিষয়টা বাদ দিয়ে করা হচ্ছে। 4টা সহ সর্বোচ্চ 50%। সেটা হতে পারে, সেটা হতে না, সর্বোচ্চ 4টে তো থাকবেই। আপনি হ্যাঁ, এইটা 4টে আপনি, এবং এটাও ঠিক না যে আপনি নির্দিষ্ট করে দেবেন যে এই কমিটি তাকে বিরোধী দলকে দিতে হবে না। 4টার বিষয়ে যেহেতু গুরুত্বপূর্ণ ফর অ্যাকাউন্টেবিলিটি, এই বিষয়ে কিন্তু আমরা একমত হই যে পাবলিক অ্যাকাউন্ট সবাই একমত হই নাই তো। আপনি একমত হতে পারেন, কারণ ও আচ্ছা, 4টে যে দিবেন। আপনি গত দিনের আলোচনায় ছিলেন না। হ্যাঁ, আমি গতদিন ছিলেন না, কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনায় আপনি ছাড়া বাকি সবাই একমত হয়েছে যে 4টা কমিটি, ইনক্লুডিং বৃহত্তম রাজনৈতিক দল, সর্বোচ্চ এটা সহ সর্বোচ্চ 50% বিএনপি রাজি হয়েছে। আপনি বলছেন এটা? না, আমি বলছি 4টে না, ঠিক আছে। আপনি যেহেতু ছিলেন না সেদিন কি আলোচনা হয়েছে আপনি তো সেটা বলতে পারবেন না। একটু ইন্টারভেন করি। এই 4টার ব্যাপারে কি আপনার আপত্তি আছে? না, 4টের ব্যাপারে আপত্তি নাই, কিন্তু সর্বোচ্চ 50% অগ্রসর হই। আলোচনাটা অগ্রসর করতে সুবিধা হবে আমাদের, কারণ গতদিনের সারাদিনের আলোচনা আমরা আজকে সারাদিন করতে পারবো না, দুঃখিত। সেই জন্য কারণ প্রত্যেকে এই ব্যাপারে তাদের অবদান রেখেছেন। সেদিক থেকে এই 4টি কমিটির ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, অন্যদের আপত্তি নেই। আমি শেষ করে আমাকে একটু সময় দেন প্লিজ। তারপরে যেটা হচ্ছে যে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কমিটির সাথে যাতে 4টায় সীমিত না হয়, এই ব্যাপারেও সকলে বলেছে এই 4টায় যেন সীমিত না হয়, সেই জন্য সহ বলা হয়েছে। সেই ক্ষেত্রে 50% নিয়ে যদি আপত্তি থাকে, যেটা জয় সাকিউল, আমরা যদি সর্বোচ্চটা বাদও দিই, পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদান করা হবে, এই বিষয়ে কি আপনার কোনো আপত্তি আছে? না, এই বিষয়ে কোনো আপত্তি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আপনাদের সাথে এখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু সর্বোচ্চ ম্যাথমেটিক্যালি আপনি যেটা বলেছেন সেটা ঠিক, যে আসলে সর্বোচ্চ 50% হবে, 4টা প্লাস হবে না, এটা হবে না, কারণ 50-র বেশি তো আসলে না পেলে কোনো অবস্থাতে ক্ষমতাই কেউ যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি বলি যে কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদান, এই বিষয়ে তো আপত্তি নাই কারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুটো বিষয় আমরা ধরে নিতে পারি যে এই দুইটা বিষয় আমরা সালাউদ্দিন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? অবশ্যই সুযোগ দেওয়া হবে আপনাকে। আসসালামু আলাইকুম। সংখ্যানুপাতটা একটু আপনি আর বিশ্লেষণ করলে ভালো হতো। বিরোধী দলের সংখ্যানুপাত, তারপরে সংখ্যানুপাতিক এই ক্ষেত্রে আসন, সিম্পলি আসনের সংখ্যায় আপনারা যদি এটা স্পেসিফাই, কারণ হচ্ছে যে যখনই পার্লামেন্টে আপনি মানে আসন, তাহলে আসন সংখ্যার অনুপাতে বলতে পারি আমরা, যদি আরেকটু ক্লারিফিকেশন চান। আসনের সংখ্যানুপাতে লেখা আছে, আসনের সংখ্যানুপাতে ধরেন যদি আপনার 80টা সিট পেয়েছে বিরোধী দল, ধরা যাক আর কি, হ্যাঁ, বিরোধী দল সবগুলো মিলেই 80টা পেয়ে, এই 4টা কমিটি তারা পাবেন। তাদের মধ্যে আলাপ আলোচনা করে, ট্রেজারির সাথে আলাপ আলোচনা করে এই 4টার তারা দেবেন। এর বাইরে এটা সহ, হ্যাঁ, যদি 80টা সিটের জন্য যতগুলো প্রপোর্শনালিটি পাওয়ার কথা তাদের, হ্যাঁ, ধরেন 20টা কমিটি, কয়টা পাবে তারা আসলে 80টার জন্য কয়টা পাবে সেটা তারা নির্ধারণ করে। হ্যাঁ, সংখ্যানুপাতে তারা পাবেন। যদি তারা একই ব্যক্তিকে একাধিক কমিটিতে দিতে চান,
me lit. Hey! Get party! Get it! Yes! Korean dish! Yes! Korean fun! Korean spicy flavor! Let's start! Mr. Noodles! Amazing taste! Mr. Noodles! আশিটা সিট সকল বিরোধী দল মিলে, মানে সব পার্টি যারা ট্রেজারের বাইরে থাকবে 80টা পেল। সাপোজ, যদিও 220-এর আশা আমরা করছি না, তো এই 80টার মধ্যে তাহলে তারা 80টা সিট পাবে আর কি, সংখ্যা অনুপাতে 300টার মধ্যে। 300টা স্থায়ী কমিটির পদ বললাম আর কি, সভাপতি। 80টা যদি সব মিলে বিরোধী দল হয় তাহলে 80টা সিট পাবে সংখ্যা অনুপাতে, এই তো? না, 80টা হবে কি করে? আমি যেটা বলছি সেটা হচ্ছে আচ্ছা সংখ্যা অনুপাতে, ঠিক আছে। মানে আমি আসলে অঙ্কটা কম বুঝি, ওই জন্য বেশি করে সংখ্যা বললাম। না, সাহায্য লাগবে না, আমি আগে বুঝিনি। 300 আসনের পার্লামেন্ট হচ্ছে, ধরে নিলাম অঙ্কের সুবিধার জন্য 300টা স্থায়ী কমিটি হবে সাপোজ। আপনার কথা অনুসারে 80টা সিট যদি ধরে নিলাম বিরোধী দল হয় সবাই মিলে, তাহলে সংখ্যা অনুপাতে 80টা সভাপতি পাবে, এই তো? ঠিক আচ্ছা, এরপরে তাহলে কথা বলতে পারি। এই 80টার মধ্যে আপনি বলছেন যে 4টা ঠিক আছে, আগে সংখ্যা অনুপাতে সর্বোচ্চ 50%। এবার এইটা ইন্টারপ্রিট করেন, সর্বোচ্চ 50%টা কেমনে? ওই জিনিসটা বাদ দেওয়া হচ্ছে ওই কারণে, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যানুপাতে হলে সংখ্যানুপাতে সর্বোচ্চের কোনো বিধান থাকছে না। তাহলে না, সংখ্যা অনুপাতে যদি সবাই এগ্রিড হয় তাহলে রাখবেন, কিন্তু এই 4টা অবশ্যই থাকতেছে যেহেতু সবাই এগ্রিড হয়েছে গতবার। সংখ্যা অনুপাতে সর্বোচ্চ 50%, এই 50% অফ হোয়াট? না, আমি ওটা বাদ, ওইটা বাদ, সংখ্যানুপাতে শুধু। তাহলে এই জিনিসটার কোন রকম, কারণ 50 সর্বোচ্চ 50% থেকে এখানে লেখা আছে আসনের সংখ্যানুপাতে। আসনের সংখ্যা অনুপাতে লেখা আছে, তাহলে বলা হচ্ছে যতটা বিরোধী দলে আসন হবে সেই আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দলকে স্থায়ী কমিটির কোনো গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হোক বা সংসদীয় কমিটি হোক তাদেরকে দেয়া হবে, এই তো? হ্যাঁ, ওই 4টা সহ। 4টা তো গিভেন। তাহলে না, বিরোধী দলের আসন সংখ্যা মানে যাই হোক আর কি, সব মিলিয়ে বিরোধী দল বলছে, ট্রেজারি বেঞ্চ ছাড়া সব মিলিয়ে বলছে সংখ্যা অনুপাতে পাবে যতটা প্রপোর্শনাল আসলো। যদি 10টা সিট হয় তাহলে ওই সংখ্যা অনুপাতে আসবে 50 সিট। এখানে আমার কাছে যে লিস্ট আছে এটা অবশ্য বাড়বে, 41 মিনিস্ট্রি সংক্রান্ত, তারপরে আছে 9টা বিভিন্ন কমিটিস। তবে যেগুলো রুলস অফ প্রসিজার অফ দি পার্লামেন্টে পড়ে দেখলাম, এখানে আরো অনেক কমিটির কথা বলা আছে, সংসদীয় বিভিন্ন কমিটির কথা বলা আছে। তো এখানে গুরুত্বপূর্ণ বলতে সেটা তো ডিফাইন করবে যে পরে, কিন্তু তারপরেও যদি সবাই মিলে সংখ্যা অনুপাতের এই সংখ্যাটা মানে, তা আমরা যেহেতু এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি, আমরা চূড়ান্ত অনুমোদনটা আমরা দিতে পারবো না, আমাদের একটু আবার অনুমোদন নিয়ে আসতে হবে। আপাতত আমরা এখানে যদি সবাই এই বিষয়ে এগ্রিড হয়, আমাদের মতামতটা আমরা পরে জানালাম আর কি। মাননীয় সহসভাপতি অনুমতি দিলে কিছু বলতে চাই। জি, এখান থেকে। জি বলেন। সহসভাপতি আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে একটু শুরু করছি, 70 অনুচ্ছেদের একটা কথা বলিনি, অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত যে ঐক্যমতের কথা বলা হয়েছে, এখানেও একটু মনে হয় সংশোধন প্রয়োজন। কারণ আমরা চেয়েছিলাম যে সংবিধান সংশোধন বিষয়ক এবং জননিরাপত্তা, যেটা জাতীয় নিরাপত্তা বিষয়, এই 2টা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল। সুতরাং এখানেও আসলে পুরোপুরি ঐক্যমতে এসেছে বলে আমাদের মনে হয় না। সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তার স্বার্থ, এই 2টার সাথে অ্যাড করা উচিত। আর একটা সংসদীয় স্থায়ী কমিটির ব্যাপারে যে প্রস্তাবনা ছিল, মাননীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি যেটা বলেছেন, সংসদে বিরোধী দলের আসন সংখ্যা যদি 30-এর কম হয়, আমরা যদি একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে বর্তমানে রুলস অফ বিজনেস অনুযায়ী যে যতগুলো সংসদীয় কমিটি রয়েছে
বিরোধী দল থেকে যদি সংখ্যানুপাতে বলেন বা সর্বোচ্চ 50% বলেন, যারাই নির্বাচিত হবে বিরোধী দলীয় সংসদ, মানে সবগুলো বিরোধী দল মিলে, নট অনলি প্রধান বিরোধী দল, প্রত্যেকেই সংসদীয় স্থায়ী কমিটির প্রধান হয়ে যাচ্ছে, মানে যদি এই রুলসটা দেওয়া হয়। তাহলে এইটা আসলে কতটা বাস্তবসম্মত হবে এটাও বিবেচনার বিষয়। সুতরাং আমাদের প্রস্তাবনা থাকবে যে সংখ্যানুপাতে বা সর্বোচ্চ 50% না করে এই যে 4টা কমিটির যে কথা বলা হয়েছিল যে এই কমিটিগুলো বিরোধী দলকে দেওয়া হবে, এই কমিটির সংখ্যা আরো বাড়ানো যায় কিনা এই প্রস্তাবটা রাখছি। ধন্যবাদ। আপনাকে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে আপনি যে দুটো বসুন প্লিজ, যে দুটোর কথা বলেছেন এটা গতদিন আলোচনা হয়েছে। এই ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ যদি বলেন বা সব মিলে এই জায়গায় কিন্তু একমত হওয়া যায়নি। যে আপনার প্রস্তাব করেছেন, অন্যরাও কেউ কেউ প্রস্তাব করেছে, কিন্তু একমত হওয়া যায়নি। যেখানে আমরা একমত হতে পেরেছি, যেমন ধরুন আপনিও যখন বললেন এই দুইটার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই, আপনাদের দলগত অর্থ বিল এবং আস্থা ভোট নিয়ে কোনো আপত্তি নেই, বাকিগুলো আপনারা যুক্ত করতে চান, হ্যাঁ এটা তো আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে অন্যরা এই জায়গায় আসছেন না, তো ফলে আপনাদের দলগত অবস্থানটা আমরা বুঝতে পারলাম। কিন্তু যেখানে আমরা সকলে একমত হতে পারলাম সেই জায়গাটাতে আমরা একমত হই যে এইটা তাহলে থাকবে। এর বাইরে এখন দেখুন এগুলি হচ্ছে জাতীয় সনদে অন্তর্ভুক্ত থাকবে। তারপরে আপনাকে জনগণ ম্যান্ডেট দিলে আপনি কি করবেন, এটা করতে এক ধরনের কমিটমেন্ট আপনি তৈরি করছেন। বাদ বাকিটা হচ্ছে আপনাকে জনগণ কি ম্যান্ডেট দিচ্ছে, আপনি কি চেয়ে আসছেন, সেটা তো আপনাদের জন্য ওপেন থাকছে, তাই না? যে ম্যান্ডেটটা কি নিচ্ছে। আপনারা যদি আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইলেকশন ম্যানিফেস্টোতে যে আমরা এগুলি রেখে আরো 10টা যুক্ত করবো, পাবলিক যদি আপনাকে, জনগণ যদি আপনাকে ভোট দেয়, সেটা তো এই ঐকমত্য কমিশন বা অন্য দল এটা নির্ধারণ করতে পারবেন না। আমরা যেখানে এসেছি সেই জায়গায় আমরা থাকি, এই দুটো। আর যেটা হচ্ছে যে আপনি এখন যেটা হচ্ছে যে সংখ্যানুপাতে সর্বোচ্চ রাখা হচ্ছে না, এটা তো সকলে আমরা ঠিক করলাম যে সর্বোচ্চ রাখা হচ্ছে না, সংখ্যানুপাতে পাবে। এখন আমরা তো এটা প্রেডিক্ট করতে পারবো না 30টা সিট পাবে না 45টা সিট পাবে না 149টা সিট পাবে, আমরা কিন্তু জানি না। আপনি কোনো প্রিন্সিপাল হাইপোথেটিক্যাল কোনো একটা সার্টেন সিনারিও তো করতে পারবেন না। আমাদের প্রিন্সিপালটা তৈরি করতে হবে। প্রিন্সিপালের জায়গায় আমরা এগ্রি করছি যে 4টা ডেফিনেটলি দিতে হবে, এর বাইরে কিভাবে আর বাকিগুলো তো এখন যেটা সালাউদ্দিন ভাই বলেছেন যে কমিটির সংখ্যা অনেক বড় হবে, তো সেই ক্ষেত্রে কি সকলে পাবে? প্রিন্সিপালটা হচ্ছে পাবে, বাস্তবে যে কিভাবে এটা। আমি একটু হেল্প করি আপনাকে, মানে আমরা যাতে এগোতে পারি আর কি। 70 অনুচ্ছেদ সম্পর্কে আপনি যেটা বলেছেন যে এই দুইটা বিষয়ে মোটামুটি সবাই এগ্রিড হয়েছে, সেটা গত আলোচনাতে ঠিক আছে। এই দুইটা বাদে যদি আপনি সনদ সই করতে চান, আমাদের পক্ষে ওই যে কথাটা এখন বললেন যে ম্যান্ডেট পাওয়ার পরে কোনো পলিটিক্যাল পার্টি যদি এর বাইরে কিছু যুক্ত করতে চান সেটা তাদের বিষয়, এটা হলে আমরা ঠিক আছে। কারণ এখানে আরো একজন যিনি আজকে আসেন নাই এখনো, জামায়াত ইসলামের পক্ষ থেকেও সংবিধান সংশোধনের বিষয়টাতে এগ্রিড হয়েছিলেন। আমরা তো আগে থেকে প্রস্তাব দিয়েছি। এবং আমাদের আরেকটা বিষয় ছিল যে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট উইদিন ব্র্যাকেট যুদ্ধাবস্থা এরকম যদি হয় সিচুয়েশন, সেই ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে আর কি, বিরোধী বাইরে ভোট দিতে পারবে না। এখন যদি আপনারা অপশন রাখেন যে এই দুইটা বিষয় আমরা সবাই সই করলাম, এর বাইরে যদি আপনি অপশন রাখেন যে কেউ ম্যান্ডেট নিয়ে তার ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে, ইশতেহার অনুসারে যদি উল্লেখ থাকে যে আমরা ইলেক্টেড হলে আমরা 70 অনুচ্ছেদে এই দুইটাও এর মধ্যে রাখবো, যে এই দুইটাও রাখবো, তাহলে আমাদের সই করতে আপত্তি নেই। সালাউদ্দিন ভাই, এখানে আমি একটু এক্সপ্লেইন করি। কোনো অবস্থাতেই জাতীয় সনদ এটা রেস্ট্রেইন করতে পারবে না কোনো দলকে যে সে জনগণের কাছে কি ম্যান্ডেট চাইবে এবং জনগণ কি ম্যান্ডেট তাকে দেবে, এইগুলোর নিশ্চয়তা বিধান করার পর। এখানে রিয়াজ ভাই আমি একটু ক্লিয়ার করি, পরে যেটা নিয়ে অবশ্যই এটা নিয়ে সমস্যা হবে, যে জাতীয় ইশতেহারের সই হলো যে আস্থা ভোট এবং অর্থ বিল বাদে 70 অনুচ্ছেদ ফ্রি রাখা হচ্ছে। কিন্তু সেখানে যদি আমার দল যদি দায়িত্ব পায়, তখন আমরা সংবিধান সংশোধনের সময় বললাম না এর মধ্যে এই বাকি দুইটা সংবিধান সংশোধনী প্লাস জাতীয় নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তখন সবাই হয়তো বলবে যে আপনারা সই করেছেন জাতীয় সনদে একরকম, এখানে আবার আরো দুইটা নোক্তা লাগাচ্ছেন, সেই প্রসঙ্গ তখন আসবে। সেই জন্য বললাম অপশনটা এরকম রাখা উচিত। এই পয়েন্টগুলোতে সবাই এগ্রিড, জাতীয় সনদ সাইন। তবে এর বাইরে 70 অনুচ্ছেদের ক্ষেত্রে আমি বলছি যদি কোনো রাজনৈতিক দলের কমিটমেন্ট থাকে, যেটা আমাদের প্রস্তাবনা ছিল, সেই বিষয়ে তারা স্বাধীন থাকবে। সেটা না হলে আমাদের মধ্যে একটা আবার
অনুমোদন একরকম হয়েছে দলের ফোরামে, তখন এইটা নিয়ে তখন তো আবার যেতে হবে, তখন তো আপনারা তো ডিসাইড করতে পারবেন না। আর আমাদের এখানে আপনারা কেউ কিছু মনে করবেন না, যারা এটা আমার পরে বলেন বলছে না বা অন্য কেউ বলছে না, জাতীয়ভাবে যখন যুদ্ধ পরিস্থিতি হবে, দরকার হলে উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি বলে দেবেন, যুদ্ধ পরিস্থিতি হবে, তখন তো জাতিকে এক জায়গায় আসতে হবে, তখন আমরা বিভক্তি হওয়ার সুযোগটা কেন দেব? এই জন্যই আমার মনে হয় এটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলিনি, আমরা একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ আকর্ষণ করে আপনাদেরকে এই কথাটা বলছি। তো যদি এই দুইটার বাইরে আপনারা অপশনটা রাখেন তাহলে আমরা এগ্রিড এই দুইটা, আর যদি অপশন না রাখেন তাহলে তো আমাদের আবার বিবেচনা করতে হবে। আর আমাদের কথাগুলো যদি অযৌক্তিক হয় তা আপনারা বলেন যে এইটা এই কারণে অযৌক্তিক। ধন্যবাদ। মাননীয় সহসভাপতি, এখানে একটা বিষয় আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ৭০ অনুচ্ছেদের বিষয়টা এখানে খতে আছে, সংসদে উক্ত দলের বিপক্ষে অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত ভোট দান করেন, এটা মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, কারণ এটা তো ব্যতীত হবে না, অর্থ বিল এবং আস্থা ভোটে যদি দলের বিপক্ষে ভোট প্রদান করেন এমন মনে হয় হওয়ার কথা। আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের মাননীয় সালাউদ্দিন সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি একটা বিষয় বলেছেন যে তার দলীয় সিদ্ধান্ত নিয়ে পরে চূড়ান্ত বিষয় জানাবেন। তো এখানে যে এজেন্ডাগুলো আছে, আমাদের এখানে যে দলের প্রতিনিধি যারা আছেন সবাই যদি এটা বলেন, সবারই কিন্তু দলীয় ফোরাম আছে। এখন আমরা যদি বলি যে না আমরা পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো, তাহলে কিন্তু কোনো বিষয় আমার মনে হয় ডিসাইড করা যাবে না, কারণ এখানে তো অবশ্যই দলীয় ফোরামে আলোচনা করে এই বিষয়গুলোর ব্যাপারে আমরা একটা মতামত নিয়ে এসেছি। তা এখন যদি আবারও আমরা পিছনে চলে যাই তাহলে তো এখানে ঐক্যমত্য হবে কি করে, তাই না? আমার মনে হয় এজেন্ডাগুলো দলের কাছে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক দল তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রতিনিধি কাছে সিদ্ধান্ত দিয়েই আমার মনে হয় পাঠিয়েছে। অতএব আবার আমরা দলীয় মতামতের দিকে যাব, এই সুযোগ থাকলে মনে হয় প্রত্যেকেই এখানে এটা বলতে পারবে যে তাহলে আমি আমার দলের মতামত নিয়ে পরবর্তী ডিসিশন জানাবো। ধন্যবাদ। সভাপতি, আমি একটা ঘোষণা একটু দিয়ে রাখি যে আপনাদেরকে যে ফোল্ডারগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে প্যাড এবং কলম আছে। আপনারা যদি দয়া করে, আমি আগে যেটা বলেছি যে যখন যেই প্রস্তাবের উপর আলোচনা হবে ওই প্রস্তাবের উপর যারা যারা কথা বলতে চান একটু লিখে জানালে আমরা একজনের পর একজনকে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের সহকর্মীরা আছেন এখানে, তারা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। ধন্যবাদ। সাকি কিছু বলতে নিয়েছিলেন তো? আমি যেটা বলতে চেয়েছিলাম যে গত বৈঠকে ৭০ অনুচ্ছেদ নিয়ে যে প্রস্তাবগুলো উঠেছিল, প্রথমত দুটো বিষয়ে মোটামুটি আমাদের ঐকমত্য হয়েছে। বাকি যে দুটো প্রসঙ্গ ছিল, সংবিধান সংশোধন এবং ন্যাশনাল সিকিউরিটি, সংবিধান সংশোধনের প্রশ্নে আলোচনাটা উঠেছিল যে এটা যদি আনক্লাসিফাইড হয় তাহলে যে কোনো কিছু করে ফেলা যায়, যেমন বাকশাল, যেমন পঞ্চদশ সংশোধনী ইত্যাদি। ফলে ওইটাতে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন প্রসঙ্গ আর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুদ্ধাবস্থা, এই দুটো জিনিসের প্রস্তাব আকারে এসেছিল। ফলে আপনাদের মানে এখন এই যে দুটো বিষয় নিয়ে সবার ঐকমত্য আছে, আরো যে দুটো বিষয় নিয়ে সেটা নিয়ে ঐকমত্য আছে কিনা সেটা কিন্তু একটা মানে প্রপোজাল হিসেবে আসা দরকার। তাহলে কিন্তু আমরা আরো স্পেসিফাইড জায়গা থেকে সকলে মিলে একটা জায়গায় পৌঁছাতে পারি, যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। মানে ওই অপশনস গুলো ওটা একটা ওপেন রাখা যেতে পারে, কিন্তু জাতীয় সনদে যদি এরকমটা থাকে, জাতীয় সনদের বাইরেও যে যার মতো করে উপস্থাপন করতে পারবে, কিন্তু জাতীয় সনদের ঐকমত্যের জায়গাটা যাতে এক ধরনের এমন জায়গায় পৌঁছায় যে আগামী সংসদে এই জাতীয় সনদ যা আছে সেটা যেই মানে সংখ্যাগরিষ্ঠতা পাক, তারা এই জাতীয় সনদ পাশ করতে যাচ্ছে আনডিসপিউটেডলি, সেইটুকু জায়গা নিশ্চিত করতে গেলে আমার মনে হয় যে এই অল্টারনেটিভ প্রস্তাবগুলোকেও সহ যদি অ্যাকোমোডেট করা যায়, যেখানে আমরা প্রায় মানে অনেকেই হয়তো ছাড় দিতে প্রস্তুত থাকবে না। আচ্ছা, এক মিনিট সালাউদ্দিন, আমি একটা কুইক কোয়েশ্চেন করি আমার বোঝার জন্য আর কি।
সেটা হচ্ছে যে যদি বাকি দুটো ইনক্লুডেড হয়, এরপরে যদি এটা সিল করে দেওয়া হয় যে এই 4টার বাইরে আর কিছু করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাদের একমত, তাই তো? যে যদি ধরেন এইটা এগ্রি করা যায় যে মানে যেটা সাকি ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে যুদ্ধাবস্থা, তাই তো? এইটা যদি এইভাবে থাকে তাহলে আপনাদের আর মানে আর এটা ওপেন রাখার প্রয়োজন হবে না, তাই তো? আমি কি ঠিক বুঝতে পারলাম? আচ্ছা, এই 4টা পয়েন্ট আমরা প্রথমবার যখন লিখিতভাবে প্রস্তাব দিয়েছি এবং প্রস্তাবের পর আপনাদের সাথে যতবারই আলোচনা হয়েছে আমরা এটা রিপিটেডলি বলেছি, এবং এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই কথাগুলো নয়, আমরা বাস্তবতার নিরিখেই বলেছি। সুতরাং 2টা পয়েন্টে মেজরিটি পার্টিগুলো একমত হয়েছে জানি, কিন্তু এখানে বিএনপি, জামায়াতে ইসলাম সহ আরো অনেক দল এই 3টা পয়েন্টে এগ্রিড হয়েছে সংবিধান সংশোধনী। 4র্থ পয়েন্ট যেটা, সেটা আমরা লিখিত প্রস্তাবটা এখানে আমরা জাস্ট পুনরুল্লেখ করেছি বারবার যে এটা সর্বোচ্চ বিবেচনা নেওয়া উচিত। এটা যেই দলই ক্ষমতায় যাক, যখনই হোক, যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তখন সবাইকে ইউনাইটেড থাকতে হয়। এটা তো বিএনপি বা অন্য কোনো পার্টির দলীয় কোনো প্রস্তাব হতে পারে না, এটা ন্যাশনাল একটা ইম্পর্টেন্সের বিষয়, সেটা থাকা তার ঠিক হবে বলে আমরা মনে করি। যদি এগ্রি না হয় তা আমি বলছি যে অপশনটা রাখুন আমাদের জন্য, যে এর বাইরে যদি যে দল রাষ্ট্র পরিচালনা বা সংসদে মেজরিটি বা সংবিধান সংশোধনী করতে চাইবে এই সুযোগটা তাদের থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের সই করতে অসুবিধা নেই। ঠিক আছে। ফুয়াদ ভাই কি যেন বলতে চাচ্ছিলেন সংক্ষেপে? আমাদেরকে ধরেন আগামী 15 মিনিটের মধ্যে যদি আমরা এই দুটো বিষয় নিষ্পত্তি করি তাহলে আমরা পরের বিষয়টাতে অগ্রসর হতে পারবো, কারণ এটা আসলে মানে আমরা অনেক আলোচনা করেছি, সেই জন্য আমি 15 মিনিটের বিধানটা তৈরি করলাম আর কি। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে হাউসকিপিং এর জন্য গত মিটিং এর রেজলিউশনটা যদি আপনারা ফোল্ডারে দিয়ে দিতেন, আমরা অলরেডি কি এগ্রিড হয়ে গেছি। জি, দেয়া আছে। অনেকই কনভারসেশনে দেখলাম গত মিটিং থেকে শুরু করেছে। দেওয়া আছে, তারপরেও এই ভুলটা হয়েছে। আচ্ছা, আমাদের তরফ থেকে না, আমরা দিয়ে রেখেছি। আমার মনে হয় সালাউদ্দিন ভাই এবং আপনাদের পক্ষ থেকে যে ডিসেন্টিং পজিশনটা আসছে, রেজলিউশন 2 ভাবে হতে পারে। সেটা হচ্ছে জুলাই চার্টারে যেগুলো সবকিছু একমত হয়ে যাবে, ওই চার্টারে একটা প্রভিশন থাকবে এর বাইরেও ডিসেন্টিং ওপিনিয়ন ছিল, যেটা সাবজেক্ট টু দ্য পার্টি পজিশন, জনগণের ম্যান্ডেট নিয়ে রেজলিউশন হবে। কেন আপনারা যেটা করতে পারেন, একটা অ্যাপেন্ডিক্স করে দিতে পারেন জুলাই চার্টারে, ডিসেন্টিং অ্যাপেন্ডিক্স, যে এই দলগুলোর এই ব্যাপারে ভিন্ন মত আছে। কারণ সালাউদ্দিন ভাই একটা জেনুইনলি পয়েন্ট ধরেছেন, ম্যানিফেস্টোতে সাইন করবার পরে যেটা হবে, আমি ধরেন সালাউদ্দিন ভাই বিপক্ষে ইলেকশন করব, আমি কিন্তু ওনাকে ওই পয়েন্ট ধরে আন্ডারমাইন করবার চেষ্টা করব, যে আপনি সনদে এক কথা বলছেন, এখন পাবলিকলি ম্যানিফেস্টোতে আর এক কথা বলছেন। 2 ভাবে এটা রেজলিউশন হয়ে যেতে পারে। থ্যাংক ইউ। মাননীয় সহসভাপতি, আমাদের জাভেদ রাসিন এনসিপির তরফ থেকে স্থায়ী কমিটি বিষয়ে কথা বলতে চেয়েছে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের দলের যে অবস্থান সেটা অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে আছে। এর বাইরে আমরা জননিরাপত্তার স্বার্থের যে ব্যাপারটা আসে, জননিরাপত্তা কিংবা ন্যাশনাল সিকিউরিটির নামে আমরা বিগত সময়ে দেখেছি বিভিন্ন সময়ে কালাকায় মানে বিভিন্ন ধরনের কানুনের মাধ্যমে জনগণকে নিষ্পেষিত করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা জননিরাপত্তার আসলে কোনো সংজ্ঞা নাই আসলে এটার, ঠিক আছে? তো আমরা এটার ভিতরে যেতে চাই না। সংবিধান সংশোধনের ক্ষেত্রেও যেটা হয়েছে যে একদল এসে নিজেদের মতন করে সংবিধান সংশোধন করে ফেলে, তো সেই ক্ষেত্রেও আমরা আমাদের আপত্তি জানাচ্ছি। আর সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ বিষয়ে একটু পরে আসি, এটা রিজার্ভ করে আগেরটা, নাহলে আমরা আটকে যাচ্ছি। আপনি যেটাকে জননিরাপত্তা বলছেন, বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য দলের জাতীয় নিরাপত্তা বলা হয়েছে এবং স্পেসিফাই করা হয়েছে। তারা কিন্তু জাতীয় নিরাপত্তা বলতে ব্ল্যাঙ্কেট রাখছেন না। মানে আমি যদি সালাউদ্দিন, ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি, যে ওনারা কিন্তু যেটা স্পেসিফাই, আমি ওনাদের হয়ে বলছি না, কিন্তু আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ওনারা বলেছেন জাতীয় নিরাপত্তা স্পেসিফিক্যালি যুদ্ধ পরিস্থিতি উইদিন ব্র্যাকেট, মানে এর বাইরে ব্ল্যাঙ্কেট রাখছেন না কিন্তু ওনারা। আপনি যে এই ফিয়ারটার কথা বলছেন, সেই ফিয়ারটা হচ্ছে যে যে কোনো কিছুর পরে জাতীয় নিরাপত্তায় যেন পরিণত না হয় সেটা। হ্যাঁ,
জাতীয় এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমরা কিন্তু 70 অনুচ্ছেদ বাতিলের একটা কথা বলেছিলাম আপনাদের সাথে আলোচনায়, কিন্তু সকলের সাথে ঐকমত্যের কারণে আমরা সেই অবস্থান থেকে অর্থ বিল এবং আস্থা ভোটে এসেছি। তো আমাদের দলের অবস্থান আমরা এই দুটোতেই রাখতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জাভেদ রাসিন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুস্তাফিজুর রহমান ইরান, তারপর আপনার কাছে আসবো। লেবার পার্টি, মুস্তাফিজুর রহমান ইরান। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। আসলে আমাদের আজকেও আমরা ওই দিনের বিষয়গুলো নিয়ে আবারও ঘুরপাক খাচ্ছি, আমাদের সামনে আগাতে বোধহয় কষ্ট হচ্ছে। আমরা এর আগে যে দুইটা বিষয় অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত, এর সাথে আমরা ওদিনও আমরা বলেছিলাম যে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা, এবং এখন যেটা বললেন যে ব্র্যাকেটে যুদ্ধ অবস্থা দেওয়া যায়, কিন্তু এটার যে কেন আমরা চাচ্ছি না যারা, যে এরকম যদি কেউ থাকে এটা আপনি শুনতে পারেন, কিন্তু এই বিষয়গুলো তো ন্যাশনাল ইন্টারেস্ট। এই বিষয়গুলো যদি উল্লেখ না থাকে পরে আমাদের জন্য যে আমরা জুলাই সনদ নিয়ে কাজ করছি, এটা আমার মনে হয় একটা ঘাটতি থেকে যাবে। আমরা চাই যে 4টা বিষয়কে নির্ধারিত করা হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাওলানা আফেন্দি, জমিয়তে ওলামা ইসলাম। ধন্যবাদ সবাইকে। আমরা গত দিনের আলোচনায় কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল আমরা এই 4টে বিষয়ে প্রায় একমত হয়েছিলাম। আমি আমার দলের পক্ষ থেকে বলছি যে এই দুইটার সঙ্গে আরো 2টা বিষয়কে লিমিটেড করা হোক, মোট 4টে বিষয় লিমিটেড থাক, বাকিগুলো ওপেন থাক। অর্থাৎ জাতীয় নিরাপত্তার বিষয়টি এবং সংবিধান সংশোধন বিষয়টি, এটা আমি মনে করি গত দিনের আলোচনায় এই জায়গায় অধিকাংশ ভোট ছিল। রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নটা এটা 2-1 সম্মানিত সদস্য বলেছেন, বাকি এই 4টা বিষয়ের ব্যাপারে আমি মনে করি অধিকাংশই দলে একমত পোষণ করেছি। ধন্যবাদ মাওলানা আফেন্দি। আগে আচ্ছা, ওকে, ফিরোজ ভাই দাঁড়ায় গেছে, এরপর আমি স্বপন ভাইয়ের কাছে আসছি। রশিদ ফিরোজ, একটা মানে একটা অনির্দিষ্ট একটা আলোচনার মধ্যে এখানে ঢুকে যাচ্ছি। আমার মনে হয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবটা এখানে রাখা হয়েছে, 2টা বিষয়ে আমরা সবাই একমত পোষণ করছি, এখানে সবাই, একজনও বিরোধিতা করে নাই। আর 2টা বিষয়ের মধ্যে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে যুদ্ধ অবস্থা এটা বলেছিলাম, অন্যান্য বিএনপি সহ আরো কিছু দল বলছে সংবিধান সংশোধন। আজকের এই বৈঠকে এই প্রস্তাবটা ওঠার মধ্য দিয়ে সালাউদ্দিন সাহেব যেটা বলছেন, এটা তো একটা সবার জন্য এগ্রি করতে পারে যে এই 2টা যদি আমরা লিমিট নাও করি যে এই 2টাও যুক্ত হবে। উনি বলছেন যে পার্টিগুলোর একটা নোট দেওয়া থাকবে, ফুয়াদ ভাইও বলছেন যে নোট দেওয়া থাকবে যে পার্টিগুলো তার নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট আসলে এই 2টাও তারা করতে পারবে। সেটা থাকলে আপত্তি তো থাকার কথা না। আমার মনে হয় যে এইটা অ্যাপেন্ডিক্সে যুক্ত করে দিল যে তারা নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে তাদের উল্লেখ থাকবে যে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা যুদ্ধ অবস্থা সেটাও আমরা সংশোধন করবো, এটা এই সাথে 70 অনুচ্ছেদের সাথে। এইটার সাথে তো আমি দ্বিমত করার দেখি না, যে এটা তো এই 2টা আমরা ঐকমত্য হইতে, আর এই 2টা আমরা নির্বাচনী ইশতেহারের মধ্যে যাবে। ধন্যবাদ। আমরা এটা শেষ করতে চাই। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, তারপরে প্রিন্স ভাইয়ের কাছে আসবো। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, জেএসডি। ধন্যবাদ। এই বিষয়টি যেটুকু আলোচনা হলো, মানে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, বিষয় লিখিত থাকবে না। আমার দলের অনেক প্রস্তাবনা যেগুলো আমি আমার নির্বাচনী ইশতেহারে থাকবে। যে আলোচনাটা হয়ে আসলো সেটি হচ্ছে যে 2টি বিষয় আমরা ঐকমত্য হয়েছি সেগুলো আমরা এখানে নিতে পারি। আর যে বিষয় প্রস্তাবনাগুলো আসছে সেগুলো যদি আমার দলের প্রস্তাবনায় থাকে এবং সেই ম্যান্ডেট যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমি সেটি বাস্তবায়ন করবার জন্য উদ্যোগ নেব, সেটি যে স্বাভাবিক। এবং অনেক বিষয় থাকবে যেগুলো আমার এই জুলাই সনদে আমার দলের প্রস্তাবনা অনুযায়ী গৃহীত হবে না, কিন্তু আমার দল তো সেই বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে, সুতরাং সেগুলো তো ওপেন থাকছেই, সেই সুযোগ তো আছেই। এখানে 2টি বিষয় যদি একমত হয়ে থাকি, আর যে 2টি বিষয় আছে সেগুলো সম্পর্কিত যদি সকলে একমত না হই, সেই ক্ষেত্রে তাহলে এই 2টি সহ ওই বাকি 2টির অপশন সেভাবে রাখতে পারেন যে প্রত্যেকটি দলের যে সুযোগটি থাকছে, যারা ম্যান্ডেট পেলে সেই বিষয়ে তারা উদ্যোগ নিতে পারবেন এবং বাস্তবায়ন করতে পারবেন। আর যদি সবাই মিলে একমত হয় 4টি বিষয় রাখতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি এখন জনাব রুহিন হোসেন প্রিন্স, তারপরে আমি আসবো হাসিবুদ্দিন হোসেন ভাইয়ের কাছে। আচ্ছা, মাননীয় সহসভাপতি ধন্যবাদ। আমার মনে হয় খুব বেশিক্ষণ বলার দরকার হবে না, কারণ আমি যে স্পিরিটটা বলতে চেয়েছি শেষে 2জন যেটা বলেছেন, খালি এই কারণেই উঠলাম, কারণ আমার মনে হয় সালাউদ্দিন ভাই যে কথাটা তুলেছেন তার মধ্য দিয়েই আমাদের যে যতটুকু ঐকমত্যে পৌঁছাচ্ছি
তার বাইরেও যে আমাদের কতগুলো কথা আছে অবশ্যই তো আমরা বলবো। সেইটা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য কি করতে পারি সেটা একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং রাখা যেতে পারে, পারে না, ওটাই তো আমাদের করতে হবে। ওটা না করলে তো ভুল জায়গায় যাব। আমার মনে হয় যে এই আলোচনাটা এই অর্থে ভালো, অন্ততপক্ষে সূচনায় এটা করলে আমাদের অন্যান্য আলোচনাগুলো সুবিধা হবে। তা সেক্ষেত্রে এই জায়গাটুকু রাখেন, আমরাও মনে করি, কারণ আমাদের দলের পক্ষ থেকে গতবারও বলা হয়েছে আরো অনেক বক্তব্য থাকবে, যে 2টা পয়েন্টে একমত হয়েছে 70 অনুচ্ছেদ ওইটা থাকবে, কিন্তু এইটা যাতে কখনোই ভুল বোঝাবুঝি না হয় যে যার দল তিনি নির্বাচন ইস্তেহারে অবশ্যই এর থেকে আরো অনেক কথা বলবেন এবং সেটা জনগণের ম্যান্ডেট পেলে তিনি দায়িত্ব পালন করবেন। কারণ এই না অবশ্যই আমার পয়েন্টটা হচ্ছে, আমি বুঝেছি এখানে অনেকের আলোচনায় অনেকে আনলিমিটেড মনে করতে পারেন, কিন্তু আমি মনে করি এটি তো আমার রাজনৈতিক অধিকার, এটি আমার আদর্শিক অবস্থান। আমি এখানে তো সব পয়েন্টে ঐক্যমত্য হব না, আমাকে ঐক্যমত্য করার চেষ্টা করো এটা ভুল পদক্ষেপ, কারণ কখনো এটা হব না, সেটা অপ্রয়োজনীয় আমি মনে করি। এইখানে যতটুকু ঐক্যমত্য হব সেইটাই আমরা যে সনদের কথা বলা হচ্ছে সেইখানে যাব, আর এটা দলগুলোর জন্য ওপেন থাকবে যে নির্বাচনের সময় সে তার ইস্তেহারে কথা বলবে, ক্ষমতায় গেলে সে তার মতো সেটা বাস্তবায়ন করবে। এইটা নিয়ে কোনো জনগণই রায় দেবে এবং জনগণের উপরেই সেটা নির্ভর করে আগানোর জায়গায় যেতে হবে। এই ধারাবাহিকতায় আমাদের পুরো কার্যক্রমকেই অগ্রসর করা দরকার বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স। না, আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমি আসলে এটা ম্যানেজ করতে পারবো না এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জাভেদ রাসিন এবং হাসিবুদ্দিন হোসেন ভাইকে তারা কাগজে লিখে দিয়েছেন। বেয়াদবি নেবেন না, আপনাদের প্রত্যেকের কাছে কাগজ কলম আছে, আপনারা যদি একটু লিখে হাত উঁচু করেন আমাদের সহকর্মীরা সংগ্রহ করে নেবেন। জাস্ট একটু এক লাইনে লিখে দেন কে কথা বলতে চান, তাহলে আমরা সংগ্রহ করে নেব। আমি এখন জনাব হাসিবুদ্দিন হোসেনের কাছে যাচ্ছি। আমার মনে হয় চ্যালেঞ্জটা হচ্ছে যে ঐক্যমত্যের সাথে আমরা আসলে কি দেখব ভবিষ্যৎ সংসদে, সেইখানে সেই জায়গাটা আমার মনে একটু পরিষ্কার করা দরকার। আমার মনে হয় আজকে যে আলোচনাটা হয়েছে সেখানে আমরা যা বুঝতে পারছি যে আমরা যেই সনদে স্বাক্ষর করব আমাদের কিন্তু বাধ্য থাকতে হবে, যেই নির্বাচিত হয়ে আসি না কেন সে ওই সনদে স্বাক্ষরিত যেই বিষয়গুলি আছে সেটা আসলে পাশ করতে হবে। আর যেটা ফত ভাই বললেন যে ডিসেন্ডিং ওপিনিয়ন যেগুলি ব্যাপারে ঐক্যমত্যে আমরা আসতে পারিনি, সেটা আসলে অন্য লিস্টেই থাকুক, ফাইন। এবং তারপরে আমি আমার নির্বাচনী ইশতেহারের ভিতরে অন্য যা কিছুই ঢুকাই না কেন, বা আমরা সংসদে আলোচনার মাধ্যমে নতুন কোনো যদি সাংবিধানিক কোনো পরিবর্তন চাই সেটা আমি করতে পারবো, কিন্তু যেটা খুব পরিষ্কার আমরা যেটা করতে পারবো না, ম্যান্ডেট পাই আর ম্যান্ডেট না পাই, আমরা যেই ঘোষণাপত্রে স্বাক্ষর করব যেই পরিবর্তন সংবিধানের সংস্কারের, সেগুলি কিন্তু আমরা করতে বাধ্য থাকতে হবে। এটা কিন্তু খুব পরিষ্কার। আমরা কিন্তু এখন বলতে পারবো না যে আমার ম্যান্ডেট আমি পেয়েছি বলে আমি এখন যা ইচ্ছা তা করতে পারবো আমি সংসদে গিয়ে। নো, আমরা এই যে রক্ত দেওয়া, এই যে বসা, এই যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আমরা যে বসছি সেটা আসলে আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমার প্রস্তাব। ধন্যবাদ জনাব হাসিবুদ্দিন হোসেন। অনেকে এখন লিখে পাঠাচ্ছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু নাম এবং দলের নাম এবং যেই বিষয়ে কথা বলতে চান, কারণ একাধিক বিষয় আলোচনায় আছে। আমি এখন জনাব ডক্টর আহমেদ আব্দুল কাদেরকে অনুরোধ করছি, আমি জানি না তিনি 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলবেন, মাইক্রোফোন দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কত দিনের আলোচনার আবার একই আলোচনা হচ্ছে, কিন্তু মূলত যে কথাটা বলে উনি রিয়াজ ভাই শেষ করেছিলেন, যদি প্রভিশন রাখা হয় তাহলে আর সমস্যা থাকে না। দুইটা বিষয় আমরা একমত হয়েছি, এই বিষয় চেঞ্জ কেউ করতে পারবেন না। নতুন কিছু করতে চাইলে তারা ইশতেহারে বলে করবেন, ইশতেহারে তারা মেনে পান তাহলে তারা করবে এটা, কিন্তু এই বিষয়গুলো চেঞ্জ করা যাবে না, এটা মনে রাখতে হবে। এটা ইশতেহারে লেখাও পারা যাবে না, এটা মনে রাখা দরকার। ইশতেহারে লেখে যদি দেন আপনারা যে এটা চেঞ্জ করার, এটা হবে না। এখানে এগ্রিড জায়গা হচ্ছে এগুলো মানতে হবে। নতুন কিছু যদি আপনারা যোগ করেন, ইশতেহারে দেন এবং মেনে পান, তাহলে করতে পারবো না। এটা মনে করি এটা একটা সমাধান হয় আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আহমেদ আব্দুল কাদের। আমি অনুরোধ জানাচ্ছি ইউসুফ আশরাফ। আসসালামু আলাইকুম, আমার নাম ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব আমির। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা তো ওই দুইটার ব্যাপারে একমত। আর জাতীয় নিরাপত্তার বিষয়ে একটা যদি যুদ্ধ অবস্থা লেখা থাকে তাহলে এটার সাথে আমরা একমত।
এটা হতে পারে, এটা নিয়ে আসা যায়। আর সংবিধান সংশোধনের ব্যাপারে এই যে যে তিনটা বিষয় ঐক্যমত হইল এবং জুলাই সনদে থাকবে, এই বিষয়গুলো যেন কোনো অবস্থাতে পরিবর্তন করা না যায় সেই বিষয়টা গ্যারান্টি থাকতে হবে। আর যদি ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়া এরপরে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা দেয় যদি অন্য কোনো বিষয় পরিবর্তন করতে চায় সেটা করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মুস্তাক হোসেন। এই মাইক্রোফোন দিয়ে এখানে আমাদের এদিকে মাইক্রোফোন নিয়ে একজন থাকা দরকার। মাইক্রোফোন 6টা আছে, 6টা থাকার কথা, কিন্তু একজন দৌড়া। ধন্যবাদ। আসলে আমি রহির হোসেন প্রিন্সের বক্তব্যের ইস্তফারে আমি হাত তুলছে। প্রথম কথা হলো যে জাতীয় ঐক্যমতে যেটা আমরা স্বাক্ষর করব, তার কন্ট্রাডিক্টরি কোনো জিনিস যদি কেউ নির্বাচনে জয়লাভ করার পরে করতে চান করতে পারেন, কিন্তু তাকে অবশ্যই সমালোচনা এবং বিরোধিতা ফেস করতে হবে, হরতাল ফেস করতে হবে। সালাউদ্দিন ভাই ঠিকই বলেছেন যে আপনারা দুটো বিষয়ে একমত হলেন, এরপরে যদি আপনারা আমরা দুটো বলবো আরো দুটো, তখন আপনারা অবশ্যই বলবো যদি কন্ট্রাডিক্টরি হয়। আপনি এখানে একমত, যেটা অনেকের মধ্যে আসে, আপনি একমত হয়ে গেলেন 70 অনুচ্ছেদে, মানে এইগুলো এখন আপনি যদি ম্যান্ডেট নিয়ে বলে 70 অনুচ্ছেদ আগের মতো পুনর্বহাল হবে, অবশ্যই আপনাকে রাজনৈতিক বিরোধিতা ফেস করতে হবে। এইটার কোনো গ্যারান্টি আমরা এখান থেকে দেব না। কাজে জাতীয় ঐক্যমত সাথে সম্পূরক যদি আপনি করেন, জনগণ বিবেচনা করবে সম্পূরক। যেমন আমরা এই 70 অনুচ্ছেদে দুটো এগ্রি করেছি, বাকি দুটো কিন্তু আমরা বলি নাই, কিন্তু যদি এটা বৃহত্তর স্বার্থে হয় এবং সংসদে যদি উত্থাপিত হয় আমরা তখনকার সিদ্ধান্ত দেব। এইটা হয়তো কন্ট্রাডিক্ট করছে না, কিন্তু যখন জাতীয় সংসদে উত্থাপিত হবে, যেই দল উত্থাপন করবে, যদি আমাদের কাছে মনে হয় এটা আমাদের জাতীয় ঐক্যমতের স্পিরিটের বিরুদ্ধে, অবশ্যই রাজনৈতিক বিরোধিতা অ্যাকর্ডিং টু ডিগ্রি এটা হবেই। কাজে এই বিষয়ে আমরা কথা দিতে পারবো না, পরিপূরক হলে কথা নেই। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। আমি এখন জনাব সাদাত হোসেন সেলিমকে আমন্ত্রণ জানাচ্ছি, 12 দলীয় জোট। ধন্যবাদ। আসলে যদি আমরা এইভাবে আগাতে চাই তাহলে আগাতে পারবো না। গত আলোচনা সভায় 70 অনুচ্ছেদের ব্যাপারে 4টা বিষয়ে আমরা একমত হয়ে গেছি। 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে একটা হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেটা অনেকেই সমর্থন না করাতে সেটা বাধ্য হয়ে গেছে এবং আমরা সর্বসম্মতক্রমে যে 4টা বিষয় অনেকটাই সর্বসম্মত। 2-1 এটার বক্তব্যের ব্যাপারে বলেছেন, কিন্তু আমরা এই যে দুটো বিষয়ের সাথে আপনার সংবিধান সংশোধন এবং বিশেষ যুদ্ধকালীন পরিস্থিতির বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং সব একমত হয়েছি। এখন নতুন করে যদি আমরা আবার আলোচনা করতে যাই এবং আমরা যদি ধরেন ধারাবাহিকতা আলোচনা বজায় না রাখি, আমি একটা মিটিং উপস্থিত ছিলাম, পরের মিটিংয়ে আবার আরেকজন উপস্থিত থাকলে তো গত মিটিংয়ের স্পিরিটটা আবার ধরা যাচ্ছে না, তাইলে আলোচনা আবার নতুন করে করতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে গত মিটিংয়ে এই 4টা বিষয় আমরা একমত হয়েছি, এই 4টা বিষয়টাকে নিয়েই আমার মনে আলোচনা, এবং দ্বিমত যারা সেদিন করেন নাই আজকে আবার নতুন করে দ্বিমত করতে গেলে তো আপনারা আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমি মনে করি সাদাত হোসেন সেলিম যথার্থই বলেছেন, এটা আমাদেরকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি। সেই জন্য আমি বলছি 12:30টার সময় আমরা এটা শেষ করব। কথাটা হচ্ছে এই জায়গায় সেলিম সাহেব আপনি যেটা বলছেন যে 4টা বিষয়ে এখনই আপনি দেখতে পাচ্ছেন এবং আমাদের রেকর্ড দেখাচ্ছে যে 4টা বিষয়ে সকলে একমত হননি। ন্যূনতম জায়গায় যে জায়গাটায় সকলে একমত হয়েছেন বলে আমরা দাবি করতে পারি সেটা হচ্ছে এই দুটো বিষয়। ফলে আমাদেরকে না, আমরা এই পদ্ধতিটা নেব না যে আপনি প্রত্যেকটা বিষয়ে ভোট করার, কারণ হচ্ছে মেজরিটি ডিসিশন না, আমরা একটা ঐকমত্য তৈরি করার চেষ্টা করছি। কোন রকম মেজরিটেরিয়ানিজমের দিকে না যাওয়াই বেটার আমাদের। এবং 2 মাস ধরে আলোচনা আপনার, যেমন ধরেন 70-এর ব্যাপারে সকলে মানে অকুণ্ঠ চিত্তে 2 মাসের আলোচনা বলছে এটা এই অবস্থায় রাখা যাবে না, এই বিষয়ে সকলের একমত আছে যে এই বিষয়ে এখনকার বিদ্যমান ব্যবস্থা রাখা যাবে না। তার পরিবর্তনের বিভিন্ন প্রস্তাবের মধ্যে 2টো জায়গায় একমত হওয়া গেছে, বাকি 2টো প্রস্তাব আছে, সেগুলোর গুরুত্ব নিয়ে আমি প্রশ্ন তুলছি না, কিন্তু এই নিয়ে ঐকমত্য তো হচ্ছে না। সেই জন্যই যেটা দুটো, একটা হচ্ছে যে জাতীয় ঐকমত্য যে সনদ তৈরি হবে, সনদের বাইরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না, এরকম কোন রকম ইম্পোজিশন কোনো ডেমোক্রেটিক পলিটিক্সে হইতে পারে না। প্রত্যেকটা দল তার জায়গা থেকে বক্তব্য রাখবে, জনগণ যদি তাদেরকে দেয় তো স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা, যেটা ডক্টর মুস্তাক বলছে স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে কিনা
সেটা হচ্ছে বিবেচনার বিষয়, সেটা আপনার রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। আমরা তো আশা করব যে স্পিরিটের বিরুদ্ধে যাবেন না, কারণ এতগুলো মানুষের প্রাণ, এত আন্দোলন, এত সংগ্রাম, এত নির্যাতন, এত নিপীড়ন, গুম খুন, তারপরে একত্রে আমরা মাসের পর বসলাম, তারপরে যদি স্পিরিটের বিরুদ্ধে কেউ কিছু করেন তাকে পলিটিক্যালি ফেস করতে হবে, এটা তো কিছু করার নাই, এটাই তো রাজনীতি। এবং শুধুমাত্র জাতীয় সনদ নিয়ে তো সবাই নির্বাচনে যাবেন না, কারণ যে জানি জাতীয় সনদের বাইরে আপনাদের বক্তব্য থাকবে, প্রত্যেকটা দলেরই থাকবে। জাতীয় আপনারা রাজনৈতিকভাবে দলগুলো যে বক্তব্য দিয়েছে সব তো সনদে রিফ্লেক্টেড হবে না, এটা অসম্ভব। তাহলে তো আপনারা দল হিসেবে, সেই জন্যই যেটা বলছেন যে 4টা বিষয় না, 4টা বিষয় হয় নাই, আমাদের রেকর্ড কিন্তু তা দেখাচ্ছে না, দেখাচ্ছে 2টো বিষয় ন্যূনতম জায়গায় অবশ্যই হয়েছে, তাতে কিছু ওপেননেস থাকছে, হ্যাঁ থাকছে। এই জায়গায় নির্বাচনী ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা বিষয়, যুদ্ধাবস্থা বিষয়ে 2টো প্রস্তাব আছে, কেউ কেউ এটা একমত হচ্ছেন, কিন্তু অধিকাংশ বা দেখা যাচ্ছে যে এই বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারছি না। সেজন্যই আমাদের মনে হয় আলোচনাটা এখানে কনক্লুড করা দরকার যে 70-এর বিষয়ে যে অর্থ বিল এবং আস্থা ভোটের বিষয়টা থাকবে, বাকি অংশ যে কোনো ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়, কিন্তু যে কোনো ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এর বাইরে যদি কোনো রাজনৈতিক দল পরবর্তী সময়ে জনগণের ম্যান্ডেট চান, চাইতেই পারেন তারা, এটা রেস্ট্রিক্ট করা যাবে না, কোনো অবস্থাতেই আমরা রেস্ট্রিক্ট করবো না, করতে পারি না। মানে ঐক্যমত্য কমিশন তো পারেই না, আপনি ডেমোক্রেটিক্যালিও পারেন না। ফলে আমার মনে হয় আমরা এখানে কনক্লুড করি যে 70-এর ক্ষেত্রে এই 2টো বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আমরা ডিসেন্টিং যুক্ত করবে, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। ঠিক আছে, এইটা এমনিতেই ভিন্ন প্রস্তাবগুলো কি সেগুলো যুক্ত থাকা দরকার। ঠিক আছে, আমরা যেটা করব সেটা হচ্ছে একেবারে শেষে এসে যে যখন একটা খসড়া তৈরি করব, সেখানে যদি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের যদি ডিসেনশনটা থাকে, যে আপনারা ডিসেন্টিং, সেগুলো আমরা নোট করে যুক্ত করতে পারি। যে এই প্রশ্নে হয়তো কোনো বিষয় দেখা যাবে যে আপনি, যেমন এই ক্ষেত্রে আমি অনুমান করছি বিএনপির পক্ষ থেকে এটা থাকবে যে তারা এর বাইরেও 2টো জিনিস যুক্ত করতে চেয়েছেন, সেটা আমরা অ্যাডেন্ডাম হিসেবে দিয়ে দিতে পারি যে 2টোর বাইরে বিএনপি পক্ষ থেকে প্রস্তাব ছিল। বিএনপি শুধু না, অন্যরা যদি আপনারা যেমন বলেছেন। আমার মনে হয় আমাদের একটু প্রসিড করা দরকার। আমি যদি একটু হেল্প করতে পারি আপনাকে, এখানে 2টা গুরুত্বপূর্ণ মতামত এসছে, ব্যারিস্টার ফুয়াদ এবং সাকি সাহেব যেটা বলেছেন, যেগুলো এগ্রিড হয়েছে সবাই এই 2টা পয়েন্টে 70 অনুচ্ছেদ আমরা এখানে ক্লোজ করতে পারি, এবং অনুচ্ছেদ ওয়াইজ যে ডিসেন্ডিং পয়েন্টগুলো যদি আমরা নোট আকারে দেই অথবা সনদের পরে যে একটা আলাদা তালিকা দিই, স্পেসিফাইড করি যে ওপেন থাকবে না, যেটা মুস্তাক ভাই বললেন, আন্ডার দি সান এনিথিং, কেউ হয়তো কোনো পার্টি ইশতেহারে থাকবে, বাট এখানে ওপেন থাকবে না, এখানে থাকবে যে বাকি এই 2টা পয়েন্ট এই দল নির্বাচনী ইশতেহারে অনুসারে তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হয় তারা এটা ইমপ্লিমেন্ট করবে। দরকার হলে পার্টির নামও লিখে দেন এবং এই পয়েন্ট 2টোই লিখে দেন, তাইলে আমাদের সই করার জন্য সোজা হবে। আমরা ওর বাইরে যাব না, আমরা ম্যান্ডেট পেলেও এই 4টা পয়েন্টের বাইরে যাব না, হাতটা এখানে বাধা থাকবে। তাই আমার মনে হয় যে অন্যান্য ধারার ক্ষেত্রে আরো 2-4টা, হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে আরো 2-4টা আর্টিকেল এরকম আসবে যেখানে আমরা হয়তো 4টা পয়েন্টের জায়গায় 2টাতে সবাই এগ্রিড হব, বাকি 2টা ক্ষেত্রে রিজনেবলি উল্লেখ থাকবে যে হ্যাঁ আপনারা ম্যান্ডেট পেলে ওই 2টা আপনারা করেন, কিন্তু ওর বাইরে যেতে পারবেন না। তাইলে এই সিগনেচারটা ওখানে করা যায় এবং একটা বাইন্ডিং এ চলে আসবে, সাকসেসফুলি একটা জাতীয় সনদ হবে। থ্যাংক ইউ সালাউদ্দিন ভাই। তাহলে আমরা প্রসিডিউরালিও কিন্তু এটা একটা এগ্রিমেন্ট তৈরি হয়ে যাচ্ছে যে আমরা, হ্যাঁ দিচ্ছি, প্রসিডিউরালি এই প্রশ্নটা হচ্ছে যে যেগুলোতে মানে ডিফাইন্ড মিনিমাম জায়গায় আমরা আসছি সেটা সনদে থাকছে। ডিসেনশন যদি থাকে সেই ডিসেনশনটা যতটা স্পেসিফিক ডিসেনশন, সেই স্পেসিফিক ডিসেনশনটাও জাতীয় সনদের একটা অ্যাপেন্ডিক্স হিসেবে যুক্ত থাকবে, যাতে করে একদম ওপেন ব্ল্যাঙ্ক চেক পার্টিগুলো না পায়। আমরা যেন এই অবস্থা গ্রহণ না করি যে সবাই যেহেতু বলছে আমিও আলোচনাটা একটা গতদিন হয়ে গেছে, তো ব্যাপারটা তো আমি আপনাকে
সবাই একটু সংক্ষিপ্ত করেন, কারণ হচ্ছে যে আমাদেরকে অন্যান্য বিষয়ে আগাতে হবে, নাহলে আমরা 5টার মধ্যে শেষ করতে চাইবো। না না ঠিক আছে, আমি এর সময় নিচ্ছি না। অবশ্য আমি যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম ইতিমধ্যে আসছে। আমরা আস্থা ভোট এবং অর্থ বিল এই দুটোর ব্যাপারেই গণফোরামের থেকে আমরা মতামত দিয়েছিলাম। আর একটা বিষয় যেটা আসছে জাতীয় নিরাপত্তা, যদি সেখানে ব্র্যাকেটে যুদ্ধ অবস্থা লেখা থাকে তাহলে এটা আমরা একমত হতে পারি, কারণ এটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমি আমার দলের থেকে এটা সংসদে নিয়ে আসলাম। আরেকটা বিষয় যেখানে এখানে আসছে সংবিধান সংশোধন, এইটার ব্যাপারে কিন্তু আমরা ওই দিনও দ্বিমত পোষণ করেছি, কারণ জন আকাঙ্ক্ষা অনুযায়ী কখনোই সংবিধান সংশোধন হয়েছে বলে মনে হচ্ছে না, হয়নি। সেই জন্য সংবিধান সংশোধনের বিষয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা স্বাধীনভাবে সেখানে মতামত দিতে পারবেন। দল তাদের কাছে উপস্থাপন করবে যিনি ক্ষমতায় যাবেন যে এই কারণে আমাদের এই সংবিধান সংশোধন করা দরকার। সেটা যদি নির্বাচন ইশতেহারে থাকে কিংবা যদি তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী করতে চায়, কিন্তু সেটা যাতে স্বাধীনভাবে সংসদ সদস্যরা মতামত দিতে পারে, এই অপশন না রেখে আমরা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় যেতে পারি না, যে কারণে আজকে 70 অনুচ্ছেদ নিয়ে কথা উঠছে। ধন্যবাদ। এখন এটা আমরা তাহলে ক্লোজ করি। আমরা যে জায়গায় উপনীত হয়েছি, মাননীয় সহসভাপতি, না এটা ক্লোজ করতে হবে না, এই অব্যাহত ভাবে একই মাননীয় সহসভাপতি মনে। আচ্ছা, দুটো পয়েন্ট তাহলে ডিসেন্টিং দুটো পয়েন্ট তাহলে নির্দিষ্ট করেন। একটা হচ্ছে ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধনী প্রস্তাব, আর একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটের যুদ্ধ অবস্থা। ওইটা কিন্তু নির্দিষ্ট রাখা দরকার। এখানে রাজনৈতিক দলের ইশতেহার কি হবে এটা তো জাতীয় ঐক্যমত্য কমিটির বিষয় না। আপনারা চিঠিতে স্পেসিফিক ভাবে দুইটা বিষয় উল্লেখ করেছেন, যে জাতীয়, যেটা আমাদের একজন নেতা বলেছেন যে ওইখানে যদি আবার আদা আদা রেখে দেন যে অমুক দল এইটা বলেছে এটা হতে পারে, তাহলে জাতীয় ঐক্যমত্যটা কোথায় হইল? পরিষ্কারভাবে আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি, সরি, আমি সময়ের স্বল্পতার জন্য আমি ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে কোনো আপনি যদি এরকম একটা চার্টার করেন, আপনার ডিসেনশনের জায়গাটা রাখতে হবে এই কারণে যে বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, যে কোনো বাস্তবতার ক্ষেত্রে যেটা আপনি দেখবেন যে সব বিষয়ে সকলকে আপনি একদম বাই ওয়ার্ড আপনি একত্র করতে পারবেন না। অনেক ক্ষেত্রে আমরা পারবো, যে ক্ষেত্রে আমরা পারবো না এটা পাবলিকের জানা দরকার যে এর বাইরে কোনো রকম ডিসেনশন ছিল কিনা। যদিও এটা সরকারে দেখতে পাচ্ছেন, যদিও আমি শুনেছি যে বিটিভি নিউজটা সাউন্ডটা ভালো না, তো কিন্তু আপনার এই ডিসেনশনের জায়গাটা থাকলে পাবলিকের ট্রান্সপারেন্সির অর্থেই আপনার এই ডিসেনশনের জায়গাটা রাখতে হবে। জি, আপনি করেন স্যার। আর যেটা মিজান ভাই সর্বশেষ যেটা বলেছে, বাংলাদেশে 17 বার সংবিধান সংশোধন হয়েছে, মোস্ট অফ দ্য টাইম দল ও ব্যক্তির স্বার্থে, সেই ক্ষেত্রে দল বলেছে। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে সব দল মানে সিগনেচার করার বিষয়ে, তাহলে আপনারা কি কনক্লুশনে পৌঁছে গেছেন যে এটা জাস্ট আর কোনো লিগ্যাল বেসিস কিংবা অন্য কোনো দিকে যাওয়া যাবে না, শুধুমাত্র দায়সারা একটা সিগনেচার করবে এই জাতীয় সনদ, এইভাবে আপনারা বাস্তবায়ন করবেন? যে বারবার বলছেন যে সিগনেচার করা, মানে এই বিষয়টা সামনে নিয়ে আসছেন যে এই জাতীয় সনদ বা জুলাই সনদ যেটা বাস্তবায়ন, শুধু দায়িত্ব হচ্ছে আপনাদের আলোচনা শেষে সব দল সিগনেচার করবে। আপনারা কি ফাইনাল বাস্তবায়নের কোনো চেষ্টা করবেন না, যেটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব এসেছে গণভোটের মাধ্যমে কিংবা অন্য কোনো লিগ্যাল বেসিসে? ধন্যবাদ। নূর, এই আলোচনাটা একেবারে শেষে করতে হবে, যে আগে কন্টেন্টের দিক থেকে এগ্রি করি, তারপরে দেখেন যে কিভাবে এটাকে বাইন্ডিং করা যায়। আপনি যেটা বাইন্ডিং এর কথা বলছেন, না সিগনেচার তো সকলকে করতে হবে, একটা সনদে তো সই করতে হবে। আপনি যে এগ্রি করেছেন কিংবা ধরুন অন্যরা যে এগ্রি করেছে, সেটা তো নিশ্চিত করতে হবে, এটা তো ডকুমেন্ট হিসেবে করতে হবে। ফলে সিগনেচারের ব্যাপারটা আপনি যতটা মানে যেভাবে দেখছেন, আমি একটু অন্যভাবে দেখছি আর কি, যে সিগনেচার আপনাকে করতেই হবে। তো ফলে এখন আমরা বরঞ্চ কনক্লুড করি। থ্যাংক ইউ। আমি খুব সংক্ষেপেই বলছি, আমাদের একটু মাথায় রাখা প্রয়োজন আমরা কোন কনটেক্সটে এই আলোচনাগুলো করছি। উই আর ডুইং দিস ইন দ্য কনটেক্সট অফ অ্যান আপরাইজিং, এবং আমরা সংবিধানের সংশোধনের যে কথাগুলো বলছি, এটা আসছে যে আমাদের কারেন্ট কনস্টিটিউশনে যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার আছে অ্যাট দ্য টপ, ওটা আমরা অ্যাড্রেস করতে চাই।
তো সেই ক্ষেত্রে আমাদের পার্টি পজিশন একটু আগে জাভেদ রাসিন ভাইও বলেছেন যে আমাদের আর্টিকেল 70 ইন প্রিন্সিপাল আমরা বাতিল চাই, বাট ঐক্যমতের স্বার্থে আমরা যে দুটো প্রস্তাব এখানে এসেছে এবং আমরা যেটা দেখেছি কমিশন থেকে প্রস্তাব ছিল যে অর্থ বিল এবং আস্থা ভোট, সেই ক্ষেত্রে উই কনসিড ওই জায়গাটাতে ঐক্যমতের স্বার্থে উই রিমেইন ফ্লেক্সিবল। সো যেটা আসছে যে ডিসেন্টের কথাটা রেকর্ড থাকবে, ফাইন, বাট আমাদের এই ক্ষেত্রে যেই দুইটা নতুন প্রস্তাব সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তা, ওই ক্ষেত্রে উই হ্যাভ সিভিয়ার ডিসএগ্রিমেন্ট অ্যান্ড উই উড ওয়ান্ট দ্যাট টু বি অন রেকর্ড অ্যান্ড অলসো দ্যাট উই আমাদের যে পজিশন হতে পারে যে দলগুলোর পজিশন আপনারা রেকর্ডে রাখতে পারেন, বাট অনলি স্পেসিফিক একটা যাতে রেকর্ড না থাকে, বাকি যে ডিসেন্টিং ভয়েসেস আছে স্পেশালি আমি যদি বলি সংবিধান সংশোধনীর ক্ষেত্রে ওয়াই উড বি ওয়ান্ট আর্টিকেল 70? সংবিধান সংশোধনের মতো এত একটা সিরিয়াস ইস্যুতে আমাদের এমপিরা কেন ফ্রিলি ভোট করতে পারবে না? সেখানে তো আরো প্রয়োজন যাতে এমপিরা ফ্রিলি ভোট করতে পারে and it doesn't become one person's change to the constitution which we have seen happen in previous times. Same for জাতীয় নিরাপত্তা, যুদ্ধ অবস্থা একটা কান্ট্রিকে আমরা যদি ওয়ারে ড্র্যাগ করি, we would want a larger consensus rather than one person or a small group of persons dragging a country to war. So we have severe disagreement on this too and we would want যে procedurally যেটা বলছেন যে ডিসেন্টের কথা রেকর্ড থাকবে, আমাদের প্রস্তাব থাকবে যে এখানে যাদের ডিসেন্ট আছে on those proposals as well additional, সেটাও যাতে রেকর্ডে থাকে। এটা একটু টেকনিক্যাল প্রবলেম আছে, আপনার ডিসেনশন হয় না। আপনি যেখানে এগ্রি করছেন তার বাইরে কেউ যদি ডিসেন্ট করে তাহলে সেটা রেকর্ডেড হবে। এখন তার ডিসেনশনের আরেকটা ডিসেনশন যদি আপনি রেকর্ড করতে যান তাহলে ইট ওন্ট বি এ ডকুমেন্ট। না, যেটা কথা আসছে যে 4টা প্রপোজাল আসছে, 4টা প্রপোজালের মধ্যে 2টা মোটামুটি একমত, বাকি 2টা নিয়ে যে ডিসেন্ট গুলো আছে সেগুলো যাতে রেকর্ডেড থাকে, ডিসেন্ট সাপোর্ট সেটা যাতে রেকর্ডেড থাকে। এটা বাই ডেফিনেশন হচ্ছে যে আপনি যদি এগ্রি করতেন তাহলে তো ওই জায়গায় যে যেখানে ডিসেনশনটা আছে, কাদের ডিসেনশন আছে আমরা সেটা রেকর্ড করি, তাহলেই তো হচ্ছে। তাহলে তো আপনি কোথায় আছেন এই অবস্থানটা বোঝা যাচ্ছে। কারণ ডিসেনশন চলতে থাকলে এটা শেষ হবে না। আমরা বুঝতে পারছি আপনাদের আর্গুমেন্টটা বোঝা যায়, এটা আপনারা বলেছেন, তখন আগেও বলেছেন আপনারা 70 বিলোপ চান, কিন্তু আপনারা এই জায়গাটায় এসছেন যে 70-এর সংশোধনের জায়গায়, দুটো জায়গায় আপনারা এগ্রি করছেন, বাকি এর বাইরে আর কিছু আপনারা এগ্রি করছেন না, অন্যরাও করছেন না। যারা করছেন তাদেরটাই শুধু রেকর্ডেড হবে যে এর বাইরে তারা দুটো জিনিস যুক্ত করতে চান। একটা হচ্ছে নির্বাচনী ইশতেহারে বর্ণিত সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা যুদ্ধাবস্থা, এই দুটো বিষয় যুক্ত করতে চান। যারা যুক্ত করতে চান তাদের ডিসেনশন হিসেবে থাকবে যে তারা এরা যুক্ত করতে চান, তাহলেই তো হচ্ছে। সেখানে তো আপনার দলের নাম থাকছে না। যদি না থাকে তার মানে আপনারা ওটাতে এগ্রি করছেন না। কেন করছেন না সেই ব্যাখ্যা তো আপনারা রাজনৈতিকভাবে দেবেন যে আপনারা কেন করছেন না, সেটা আপনাদের দায়িত্ব। এটা একটা ডকুমেন্টে সবকিছু আনা যাবে না, শুধু ডিসেনশনটা আনতে হবে আমাদেরকে। আমার মনে হয় আমাদেরকে এখানে আলোচনাটা শেষ করতে হবে। গত দিনের দুটো বিষয় আমরা নিষ্পত্তি করেছি। নাম বলি, যেমন আকবর খান পার্টি, তারপরে পার্টির শাহাদত সাহেব আছেন, আবু তাহের সাহেব আছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে এই আলোচনা আপনাদেরকে আমরা এখন সুযোগ দিতে পারছি না। আপনারা লিখিতভাবে অনুরোধ করেছেন, কিন্তু আমরা এটা এখানে কমপ্লিট করতে চাই, ফলে আমরা এখন আর কাজ ধন্যবাদ। আচ্ছা, আমাদের দ্বিতীয় বিষয় যেটা আজকে সেটা হচ্ছে নারী প্রতিনিধিত্ব। এটা নিয়ে আমরা খানিক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নারী প্রতিনিধিত্ব বিষয়টি। আমরা নারী প্রতিনিধিত্ব যে নামকরণটি এটি করা হয়েছে, এটি একটি বিভ্রান্তি আছে। কারণ নারী পুরুষের যে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রার্থী হবে এবং নারী এবং পুরুষ উভয় ভোট দেবে, এর মধ্য দিয়ে একটি সাধারণ প্রতিনিধিত্ব হয়। এটি নারী প্রতিনিধিত্ব বলা যায় কিনা সেটা একটা বিবেচনার বিষয়। আমরা মনে করি যে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে একটি সাধারণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে, এটির পক্ষে আমরা, এটি অবশ্যই একটি উল্লেখযোগ্য অগ্রগতি, কিন্তু এটি নারী প্রতিনিধিত্ব হয় না। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করছি, আমরা আগেও বলেছি এই কথাটি, পার্লামেন্টের উচ্চকক্ষে নারীদের সরাসরি ভোটে অদলীয় ভিত্তিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। এটি সাধারণ প্রতিনিধিত্ব হচ্ছে, নারী প্রতিনিধিত্ব হচ্ছে না। এই বিষয়ে আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করি। জি, আপনি এটা একটা সিম্পল লেভেল, নারী প্রতিনিধিত্ব বলে ডকুমেন্টে জাস্ট একটা লেভেল, এইটা কেউ কিছু ডিফাইন করছে না।
বাকি 300 আসনে সরাসরি নির্বাচনে নারীদের মানে প্রতিদ্বন্দ্বিতা করার পথ কেউ বন্ধ করছেন না, কেউ তাকে মানে অনুৎসাহিত করছেন না। এটা সিম্পল লেভেল, একেবারে ডকুমেন্ট একটা কিছু বলে তো বিষয়টাতে ইন্ট্রোডিউস করতে হয়, সেটা এর বাইরে কিছু না। আমি জাতীয় সংসদে নারীদের জন্য 100 আসন স্থায়ীভাবে সংরক্ষণ করা, এটা হচ্ছে বিষয় না। এটা আমি এক সেকেন্ডে একটু শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের নারীদের ক্ষমতায়ন, নারীদের অংশগ্রহণ সবকিছু লক্ষ্যটা হচ্ছে যে নারী ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং নারীদের সবকিছুতে অংশগ্রহণ নিশ্চিত করা। সেই ক্ষেত্রে আমাদের তো অতীত আছে, আমরা অতীতে সংরক্ষিতভাবে চেষ্টা করেছি। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নারী ছিলেন, কিন্তু নারী ক্ষমতায়ন নিশ্চিত করা যায়নি এবং পার্লামেন্টে যে সংরক্ষিত আসন ছিল তার মধ্য দিয়ে নারীর প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত হয়েছে আমরা দেখেছি। সুতরাং এই সাধারণ প্রতিনিধিত্বের বাইরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে নারীদের পক্ষ থেকে নারীদের ভোটে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেটি পার্লামেন্টের উচ্চকক্ষে এটি যদি করা যায় তাহলে নারী সত্যিকার অর্থের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং নারীর ক্ষমতায়ন বিকশিত হবে। ধন্যবাদ। আমি জনাব জুনায়েদ সাকিকে অনুরোধ করছি যে আপনি আপনার নির্ধারিত আসনে যদি বসেন। জনাব সাইফুল হক ভাই এসছেন, সাইফুল ভাই আপনার সিট এখানে, আপনার সিট। সাইফুল ভাই এটাও বসতে পারেন, জনাব সাকির সিট এটা, আপনারা চাইলে বদল করে নিতে পারেন। আমি মাননীয় সহসভাপতি একটু এখানে একটা কথা বলে রাখতে চাই যে নারী আসন সম্পর্কিত যে আলোচনা গতদিন আমরা শুনছিলাম, এখানে দেখা গেছে যে সংবিধান সংস্কার কমিশন